প্রণাম স্বামীজি মহারাজ। জয় হোক জয় হোক। আজকে এই নবান্ন অভিযানে আমরা দেখলাম এত সাধারণ জনগণ গিয়েছে, সেখানে পুলিশ কিভাবে লাঠিচার্জ করছে, তাদের উপরে টিয়ার গ্যাস ছুটছে, জল কামান ছুটছে এবং ভীষণ ভয়াবহ অবস্থা আমরা দেখতে পেলাম। তারা তো এমনভাবে লাঠি মারছে যে অনেককে অনেক সাধারণ জনগণ ভীষণ আহত হয়েছে ভয়ঙ্করভাবে। হ্যাঁ, তো সত্যি দেখলে খুব খারাপ লাগছে এটা। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আর কি বলবো, বলা চলে যে আমি তো নিজেই ভয়ে যাইনি। এই কথাটা বলার পরে অনেকে ভাববেন তাহলে মহাকাল স্বামীজি মহারাজ ভয় পেয়ে গেছেন, জাননি এই কারণে। দেখুন, যা বান মারার মেরে দিয়েছি সেটা নিয়ে চিন্তা নেই। আমি যে গেলেই যেতে পারতাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি অনেক দূরত্বের ব্যাপার আছে, বিভিন্ন রকমের কারণ আছে, সে কারণে যাইনি। কিন্তু মন প্রাণ দেহ সবসময় পড়ে রয়েছে। না যাওয়ার কারণে নিজেই আমি অস্বস্তিতে রয়েছি। কেন যেতে পারলাম না তার জন্য আফসোস করছি। কেন আজকের দিনে আমি আমজনতা হতে পারলাম না? আমি কেন আজকের দিনে আমি স্বামীজি মহারাজ সন্ন্যাসীর ক্ষমতা পরিত্যাগ করে আমি একজন সাধারণ প্রজার ব্যথায় ব্যথিত হয়ে যেতে পারলাম না? আমি ক্ষমা চাইছি। এই কথাটা প্রত্যেকের উদ্দেশ্যে জানানো উচিত। তবে আমার প্রাণ ছিল। আমার লেকচার শুনে অনেকেই অনেক কথা বলছেন যে যে আপনি একটা কিছু করে দিন। তবে আপনাদেরকে জনতার উদ্দেশ্যে একটি কথা বলি, শুনে রাখুন। এখনো আমি এই বোম ব্লাস্ট এখনো করিনি। বিগত দিনে এই যে বর্তমান শাসক সরকার, রাজ্য ওয়েস্ট বেঙ্গল সরকার, সে প্রথম যখন ক্ষমতায় আসে, জেনে রাখুন আমার মাথার উপরে যে বাপটা বসে আছে তার সার্টিফিকেশনটা নিয়ে কিন্তু এখানকার সার্টিফিকেটটা পেয়েছিল, মাইন্ড ইট। তো আবার সেই মাথার উপরে যে বাপটা রয়েছে, তারা কি চান সেগুলো আমাদের কাছে খুব পরিষ্কার আছে। আমি আগেই অনেক ভিডিওতে লেকচারে বলে দিয়েছি যে যদি তিনি অনৈতিক কাজ করেন তাহলে কিন্তু ভুগতে হবে। আজকে জনতার উপরে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে সেটা আমি দেখেছি। অনেক মায়েদের এই কপাল থেকে নাক পর্যন্ত তার 18টা সেলাই পড়েছে, 16টা 18টা সেলাই। বৃদ্ধ সাধারণ শ্রেণীর লোকদেরকে কিভাবে লাঠি পেটা করছে, সপাটে সপাটে মারছে। ফাঁকা জায়গায় কাঁদানে গ্যাস, ফাঁকা প্রায় হাফ কিলোমিটারের মধ্যে কেউ নেই, গ্যাস, টিয়ার গ্যাস ফোটাচ্ছে, জল মারছে, কামান জল কামান। সব থেকে বড় দুঃখের বিষয়, খুবই মর্মাহত হচ্ছেন রাজনৈতিক শাসক লেভেলে যারা রয়েছেন তারা। মিডিয়াতে দেখাচ্ছে, দেখে গালে থাপড়াতে ইচ্ছে করছে। বলে পুলিশের নাকি 100টা পুলিশের নাকি মাথা ফাটিয়ে দিয়েছে। একটা পুলিশের ভিড়ের মাঝখানে গিয়ে যে কোনোভাবে সরাসরি তাদেরকে কেউ হিট করেনি, কিভাবে মাথাটা ফেটে গেছে খুবই অপরিষ্কার ধোঁয়াশা। তার ভেতর থেকেও এই ছাত্র সমাজের ভেতরে সাধারণ জনতা তাদেরকে, সেই পুলিশকে নিয়ে আবার চলে যাচ্ছেন ডাক্তার কাছে। কি অদ্ভুত সহানুভূতি না? তাহলে প্রমাণ হচ্ছে এই ছাত্র সমাজ এই সাধারণ নিচের লেভেলের পুলিশ ব্যারিকেডকে আঘাত করতে চাননি, আঘাত করেন। স্বাভাবিক একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। কিন্তু পুলিশ যে স্টেপটা নিয়েছে সেটা খুবই খারাপ। সেটা তুলনামূলকভাবে সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখার মতো। এটা নিন্দনীয় পুলিশ যেটা করেছে। তো একজন পুলিশের মাথা ফেটেছে, কি ফেটেছে যাই হোক, একটু ব্লিডিং হয়েছে। কতটুকু ব্লিডিং হয়েছে? আর.জি. কর হসপিটালে মেয়েটির যেভাবে ব্লিডিংটা হয়েছে, সেই ব্লিডিংয়ে ব্যথায় ব্যথিত হতে তো দেখিনি আমরা স্বাস্থ্যমন্ত্রীকে। তিনি বললেন এর ভেতরে কি করে ঘটলো বুঝতে পারছি না, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, এটা স্বাস্থ্যমন্ত্রী বলছেন। তারপরে আবার তিনি বলছেন, যাক মেয়েটিকে তো আমরা ফিরে পাবো না, তবে তার পরিবারকে আমরা 10 লাখ টাকা দিতে পারি। আর এখন একটা পুলিশের মাথায় একটুখানি ফিনকি মেরে, একটুখানি
ওই মূত্রত্যাগের মতো বাচ্চাদের মতো করে ফুচকি মেরে বেরিয়ে গেল, বড় ব্যথা লাগছে। মহারাজ, এখানে একটা কথা আমি একটু বলতে চাইছি। এটা অসভ্য। এই যে সমস্ত মুখপাত্রগণ বিভিন্ন চ্যানেলে গিয়ে এদেরকে বসিয়ে লেকচারটা শোনায়, এসব এক একটা অসভ্য লোক। এদের ঘরে মা বোন নেই, মায়ের জনি থেকে বেরোয়নি এরা, অসভ্য প্রকৃতির। ভাবা যায় না, কল্পনা যদি। হ্যাঁ, আমরা যেরকম রিপোর্ট পেয়েছিলাম যে এই আরজি করের ডক্টরের মৃত্যুর পরে তার যেরকম কন্ডিশন ছিল বডির, মানে ডেড বডির যে কন্ডিশন ছিল, সেখানে আমরা যা দেখেছি এবং যে অত্যাচার হয়েছে তার যা রিপোর্ট, সেই অনুযায়ী যে যখন ঘটনা ঘটেছে সেইটা ভাবতে গেলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। না, সেগুলো স্মরণ করাই যায় না। ওগুলো তো আমি নিজেই ভাবতে পারছি না। আমি মাঝখানে মেয়েটিকে নিয়ে এতটা চিন্তিত ছিলাম, একটা পর্যায়ে যখন আমরা তো ধ্যান করি, তো আমি ধ্যান করা লাগছে না, চোখ বন্ধ করছি, সঙ্গে সঙ্গে আমার দেখছি কি আমার টোটাল বডির ভেতরে মেয়েটা ঢুকে যাচ্ছে। মেয়েটা আমার বডিতে ঢুকতে চাইছে, এটা কেউ বিশ্বাস করবে না। মেয়েটি অনেকবার চেষ্টা করেছিল আমার বডির ভেতরে ঢুকতে। আমি তো স্বয়ং সেই আরজি করে স্পটে গেছি, যে জায়গায় যে বিল্ডিংটা ঘটনা ঘটেছে, আমি তার একেবারে মেইন গেট ফটকে চলে গেছিলাম। পুলিশ সেখান থেকে আমাকে ফিরিয়ে দেয়, আমি জানতাম না। কিন্তু ওই মেয়েটা আমার ভেতরে ঢুকে যাচ্ছে, এবং এমনভাবে ঢুকে যাচ্ছে যে, এবং বা ঢুকেও গেছে, কিন্তু যেভাবে ঢুকতে চেয়েছিল একদম সরাসরি ওর বডিলি যে কন্ডিশনটা এবং ওর সোলটা কমপ্লিট ঢুকতে চাইছে, এবং ও যদি আমার ভেতরে ঢুকে যায় তাহলে মারাত্মক পরিস্থিতি ঘটে যেতে পারে। কিন্তু গুরু মহারাজের কৃপায় এই জিনিসটা আমি বারংবার এই জায়গায় ডিসকানেক্ট করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকেই আমি বলছি যে সেই মেয়েটির কিভাবে ব্লিডিং হয়েছে, সে এত যন্ত্রণা পেয়েছে যে তার চোখ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। শুধু চোখ ফেটে নয় তো, তার মুখ ফেটে, নাক ফেটে, কান ফেটে, বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত শরীর, কল্পনার অতীত, অমানসিক পৈশাচিক অত্যাচার। এগুলো যত আমরা বেশি বলবো, মানুষকে হয়তো আমরা জানাচ্ছি, কিন্তু যার ভেতরে হৃৎপিণ্ড নেই তার কানের কাছে এ কান দিয়ে দাও, ওই কান দিয়ে বের করে দেবে। সব থেকে বড় পৈশাচিক বিষয়টি হচ্ছে সেই মেয়েটির জন্যে, শুধু সেই মেয়েটিকে প্রতীক করে সারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যে নারীরা অত্যাচারিত হচ্ছে, সন্দেশখালী থেকে, কামদুনি থেকে, বিভিন্ন স্পটে, তথা ভারতবর্ষের বিভিন্ন স্পটের কথা বলছি, এই সমগ্র অত্যাচারের প্রতীক স্বরূপ, নিষ্পেষিত হওয়ার প্রতীক স্বরূপ, নারকীয় ঘটনার শিকারের প্রতীক স্বরূপ আরজি করের ওই আমাদের কাছের মেয়েটি, বোনটি, মাটি, চিকিৎসক এবং সমাজসেবী, সমাজপ্রেমিক এবং একজন উৎকৃষ্ট পিতামাতার একটা সভ্য, শান্ত, পবিত্র, সতীর মতো ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে প্রতীক করে যে ছাত্র সমাজ আজকে আন্দোলন করতে গেল, নবান্ন অভিযান, তারা চেয়েছিল এবং বলেছিল শান্তিপূর্ণ আন্দোলন। তারা শুধু গিয়ে একটা মিছিল করবে, তারা দাবি আপনি পদত্যাগ করুন, সে আপনার ইচ্ছা করবেন কি না করুন, কিন্তু তারা এই দাবিটা করবে। এটা প্রত্যেক জনগণের স্বতন্ত্র রাষ্ট্রের স্বতন্ত্র অধিকার। সেখানেও তাদেরকে সাপ্রেস করা হয়েছে এমন প্রক্রিয়াতে, শুধু দমন করা না, নিপীড়নও করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাহলে যদি এই আমজনতাকে, কেউ বলছেন 30,000, কেউ বলছেন 40,000, কেউ বলছেন 70,000, আমি বলে দিচ্ছি পারফেক্ট হিসেবটা। অনেক প্রশ্ন করবেন কি করে বললেন, আমি প্রশ্ন করছি আপনি কি করে বললেন? আপনি বললেন আপনার ক্যামেরায় যতগুলো ধরা পড়েছে। আপনি কি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ক্যামেরাগুলোকে নিয়ে উপস্থিত ছিলেন এত হাজার বর্গ কিলোমিটারের ভেতরে? না, নিশ্চিত। সংবাদ মাধ্যমে এতগুলো ক্যামেরা নেই, মোড়ে মোড়ে থাকার মতো ক্যামেরা নেই। তার মানে ব্যারিকেডটা শুরু হয়েছে অনেক পূর্বের থেকে, এবং এখানে অনেক ধরনের প্ল্যানিং করা হয়েছে। বহু শহরের দিকে হিসাব রাখুন, সেখানেও কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে যাতে দূর থেকে মানুষ না আসতে পারে। অনেক জায়গায় ব্যারিকেড হয়ে গেছে, যেগুলো ইন্টারনাল ব্যাপার, যেগুলো পাবলিক প্লেসে আসছে না, সংবাদ মাধ্যমে পৌঁছাচ্ছে না। সুতরাং সেখানে আমাদের একটা স্যাটেলাইট ক্যামেরা আছে, আমরা দেখতে পাই, আমরা দেখেছি, আমি দেখেছি।
আপনারা সেটা ভালো করে লক্ষ্য করুন। আমি বলছি আজকের দিনে প্রায় এখানে 1 কোটির কাছাকাছি লোক হওয়ার সম্ভাবনা ছিল, এবং 1 কোটি লোক আজকে মিনিমাম রাস্তায় নেমেছে। তার পাশাপাশি হাওড়া চত্বর বা নবান্ন বা কলকাতা চত্বরের আশেপাশে দিয়ে যদি এভারেজ হিসেব করা হয়, তাহলে এই টোটাল স্পটের কাছাকাছি পৌঁছেছে প্রায় 10 থেকে 20 লক্ষ লোক। কিন্তু সেটা আমাদের ক্যামেরা বা স্যাটেলাইটের ভেতরে ধরা পড়েনি। পরিষ্কার আজকের দিনে আমি বলে দিচ্ছি। তাছাড়া অন দ্য স্পটে যে সমস্ত লোকের পৌঁছানোর কথা, সেখানে 70,000 বলছেন, 40,000, মিনিমাম 1 লক্ষ লোকের ভিড় ওখানে আমরা সচক্ষে যদি এই ক্যামেরাম্যানদের ক্যামেরা থেকে দেখতে পারি, সেটা দেখা যায় 70,000 না 1 লাখের কাছাকাছি হবে। একদম পারফেক্ট হিসেব আছে। কিন্তু এর আশেপাশে যেগুলো ক্যামেরার ভেতরে আসেনি, সেখানে মিনিমাম 8 থেকে 10 লাখ লোক আছে, যাদের সংবাদ কেউ জানে না। আজকে চূড়ান্ত একটা ঐতিহাসিক বিপ্লব হয়ে গেছে। লজ্জা পাওয়া উচিত সরকারের। সে এখনো ফেসে আসছে না। এতগুলো সংবাদ দেখছি এতক্ষণ ধরে, সারাদিন ধরে, কোথাও স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখা গেল না মুখটা। কালকে নাকি আবার কি এক সমস্ত আছে ঘটনা। তার সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে, সাধারণ জনতার সঙ্গে যে স্বৈরাচারিতা করা হচ্ছে, স্বৈরতান্ত্রিকতা করা হচ্ছে, এগুলো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এগুলো সবই আমি বলছি বুমেরাং হয়ে যাবে, খুব খারাপ পরিস্থিতির দিকে এগিয়ে চলে যাচ্ছে ভীষণ। তো এখানে যে প্রশ্নটা আমি করছিলাম, যেটা সম্পূর্ণ হলো না, যে এই যে নির্যাতিতা মেয়েটি বা যাদেরকে তো অজস্র হচ্ছে নির্যাতন করা হচ্ছে, যে মেয়েরা এই নির্যাতনের শিকার হচ্ছেন, তাই এদের এক এক ফোঁটা রক্তের দাম কি এই সমস্ত পুলিশের রক্ত দিয়েও দেওয়া যাবে? না, যে পুলিশ রক্ত দেবে সেটা তো জনগণের জন্যই দেবে, রাষ্ট্রের জন্যই দেবে, দেশের জন্যই দেবে, সমাজের জন্যই দেবে, সরকারের জন্য দেবে। যে সরকার প্রজাতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক, হিটলারের মতো। হিটলার একটা সময় সুইসাইড করে মরেছিল, জানা আছে? হিটলার সুইসাইড করে মরেছিল। তার কারণ কি? তিনি একটা পর্যায়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার যে সহচর ছিল, ঘনিষ্ঠ ব্যক্তি ছিল প্রশাসনিক ডিপার্টমেন্টে, তিনি তার উপর বিশ্বাস করতে শুরু করেন, আস্থা রাখতে শুরু করেন। তারপরে তার মৃত্যুর সময় কিন্তু কেউ ছিল না। প্রেডিকশনটা কিন্তু এরকম লেভেলে চলে যাচ্ছে। আমরা নেপোলিয়নের কথা যদি চিন্তা করি, তিনি সম্রাট হিসেবে পৃথিবীর একজন বিখ্যাত সম্রাট, তার ইতিহাস আছে, তাকেও কিন্তু নির্বাসনে যেতে হয়েছিল। মহাত্মা গান্ধী, যেটা ভারতবর্ষের জাতির জনক বলা হয়েছে, জাতির পিতা বলা হয়েছে, তার কি নির্মমভাবে চলে যেতে হয়েছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এগুলোর পেছনের অনেক গভীর ইতিহাস আছে, গোপন ইতিহাস আছে, যেগুলো পাবলিক ইতিহাসে পড়ানো হয় না। সুতরাং সেই ইতিহাসের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বর্তমান রাজ্যের শাসকের চারিত্রিক বৈশিষ্ট্য। তার মানে কি দাঁড়াচ্ছে? এই পুলিশ কিন্তু প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ নিচ্ছে না, স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষ নিচ্ছে এবং প্রজা নিপীড়ন করছে। আর যে দেশে প্রজা নিপীড়ন হয়, আমাদের শাস্ত্রীয় পরিভাষায় বলা আছে, যে দেশে, যে রাষ্ট্রে, যে সমাজে প্রজা নিপীড়ন হয়, ভগবানকে পুজো করেও লাভ হয় না। তাই এটা রাজ্যের একটা স্টেটের তিনি প্রধান, তিনি ভগবান নন। তাকে যারা পুজো করছেন আজকে পুলিশ প্রশাসন, মনে রাখার বিষয় কিন্তু ওই ভগবানকে পুজো করে ন্যায় পাওয়া যাবে না। ইতিহাস সাক্ষী দিচ্ছে, সাক্ষী দেবে, কাল ইহার কিন্তু বিচার করবে। এবং কিছুদিন আগেও তো এই ঘটনা ঘটে গেল বাংলাদেশে। হ্যাঁ, ঘটে গেছে। সেখানে পুলিশদেরকে কি মানে বিধ্বংসভাবে তাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতি। এবার জনগণের এই যে পতাকাবিহীন জনগণ, যাদের কোনো রাজনৈতিক নেতার কোনো নোন ফেস, মুখমণ্ডল তাদের সামনে প্রতীক নেই, কিন্তু তারা সাধারণ আমজনতা, এদের মস্তিষ্ক কখন কোন দিকে ঘুরে যাবে বলা কিন্তু মুশকিল। এবং মহারাজ, আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে যেসব মুখপাত্রদেরকে আনা হচ্ছে, তার মধ্যে কিছু এই শাসক দলের কিছু অর্বাচীন মুখপাত্র রয়েছেন, যারা নিজেরা তো একাধিক কুকৃত্যে জড়িয়ে রয়েছেন। এবং আমি নাম উল্লেখ করছি না, আশা করি সবাই বুঝতেই পারছেন। নাম নিলে তো আরেকখানা পাপ হয়ে যাবে, যাই হোক। তো তারা বলছেন,
তারা এখনো বলে যাচ্ছেন যে দুষ্কৃতীরা নাকি এই মিছিলে এসেছে এবং দুষ্কৃতীরাই নাকি মূলত মিছিলে এটা রয়েছে। আমার দুপুরের কোনো একটা পুলিশের- লেকচারে বেরিয়েছে। হ্যাঁ, পুলিশকে অত্যাচার দুষ্কৃতি করছে। যদি হয় তারা কি পকেটে করে ইটের কোয়া, মানে রসুনের কোয়ার মতো ইটের যে ছোট ছোট টুকরোগুলো নিয়ে আসবে, পকেটে করে ঘুরে বেড়ায় দুষ্কৃতীরা? পাগল ছাগল কোথাকার, কোথার থেকে পায় এই সমস্ত কি জিনিস? রাস্তায় দুই এক টুকরো ছিল পড়ে, কেউ কোথার থেকে কোনো এক ধরনের কোনো অভিসন্ধিমূলক এই যারা ক্ষমতাসীন দলের কেউ হয়তো এই জিনিসটা করেছে, এটাও তো হতে পারে, সেটা কে প্রমাণ করবে? সুতরাং এটা অপ্রয়োজনীয় কথা, আর ওই সমস্ত লোকের কথা ভ্যালুলেস কথা। আর এই মুখপাত্র না হচ্ছে চুকোপাত্র, হ্যাঁ, এগুলো চুকে যাক, এইসব ফালতু লোকদের কথা বলে লাভ নেই। কাজের কথা হচ্ছে যে একটা কথা খুবই দুঃখ লেগেছে, বলছে এখনও তারা সমানে বলে চলেছে যে আরজি করের ঘটনাটি নাকি বিচ্ছিন্ন ঘটনা, এদের বাড়িতে মা বোন নেই। আমার তো মনে হয় আজকের থেকে এই সমস্ত যে পুরুষগুলো কথা বলে মুখপাত্র রূপে, এদের বাড়িতে যে বাপ মা আছে, বোন আছে, মা আছে, এই লোকটির প্রতি বিশ্বাস করা আজ থেকে উচিত নয়। কারণ যে কোনো সময় বিক্রি করে দিতে পারে। এ তো নিজেই একটা চরিত্রহীন, যে অপর স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, আর এইরকম একটি চরম নারকীয় ঘটনাকে কেন্দ্রায়িত করে উনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। যেই বলুক না কেন, আমার তো মনে হয় তার চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো স্খলন ঘটেছে, চূড়ান্ত মাত্রায় চরিত্রহীন, এবং তার যে মা বোন মেয়ে স্ত্রী যারা রয়েছে তাদেরকে সে নিরাপত্তা দেবে না, তাই তাদের সেই মা বোনকে সতর্ক থাকা উচিত। যাই হোক, এখন আরজি করের ঘটনাটিকে কেন্দ্রায়িত করে যে আজকে নবান্ন চলো আন্দোলন হয়েছে, বিষয়টি ঐতিহাসিক এবং ভারতবর্ষে বলা যেতে পারে একটা যুগান্তকারী পদক্ষেপ, যেখান থেকে গণতন্ত্রের পশ্চিমবঙ্গে যে স্খলন ঘটেছিল, পতন ঘটেছিল, তার জাগরণ মঞ্চ তৈরি হলো আজকে। এখানে এবার আগামীতে 70,000 লোক নয়, 7 লক্ষ লোক নয়, পশ্চিমবঙ্গের 7 কোটি মানুষ, 10 কোটি মানুষ যারা আছে, তারা এই মঞ্চের উপরে নির্বিঘ্নে নির্ভয়ে মাথা উঁচু করে জোর কণ্ঠস্বরে তাদের স্বাধীনতার কথা বলতে পারবে, মুক্তির কথা বলতে পারবে এবং বাক স্বাধীনতার কথা বলতে পারবে। টোটাল ভারতবর্ষের মানুষ এটা শিখে গেল, পৃথিবীর মানুষ আজকে এটা দেখে গেল যে কি হতে পারে। ঠিক আছে, তা যাই হোক, এটা যুগান্তকারী একটা পদক্ষেপ বলবো, ঐতিহাসিক পদক্ষেপ। সঙ্গে সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দলেরও সতর্কীকরণ, মারাত্মক সতর্কীকরণের রাস্তা আজকে দেখিয়ে দিয়ে গেছে। বিশেষ দ্রষ্টব্য, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন লেখা থাকে সতর্কীকরণ, এই আজকের যে জিনিসটি হয়েছে সেটা সতর্কীকরণ। হ্যাঁ, এর পেছনে আগুন জ্বালিও না, ধোঁয়া উঠবে। লঙ্কায় যেমন হনুমান তছনছ করেছিল, হ্যাঁ, মানে যুদ্ধের প্রাককালে হনুমান কিন্তু যুদ্ধ করতে পারত। আজকের যে প্রেক্ষাপট, আজকের যে কয়েক হাজার লোক, কয়েক লক্ষ লোক জড়ো হয়েছে, পুলিশের সংখ্যা কত ছিল? 7,000। পুলিশের সংখ্যা কত রয়েছে? 6,000। পুলিশের সংখ্যা পশ্চিমবঙ্গে কত রয়েছে? 79,000, 79,000। 1 লাখ সিভিক ভলেন্টিয়ার দিয়ে আরও 1 লাখ 1.5 লাখ। কিন্তু জনতার সংখ্যা আজকে কত ছিল? টিকতে পারতো? যদি হনুমান বলতো বা হনুমান করতে চাইতো যে আমি যুদ্ধের কোনো প্রয়োজন মনে করছি না, আমি সীতাকে উঠিয়ে নিয়ে চলে যাব। কিন্তু হনুমান একটা যুদ্ধের যে রণকৌশলের যে রণনীতি, সেই রণনীতিটাকে মেনটেন করেছিলেন। এবং তার আগে কিন্তু একটা গৌরচন্দ্রিকা ভূমিকা সূচনা দিয়ে এসেছিলেন, মঞ্চ তৈরি করে দিয়ে এসেছিলেন। বেশি ফাটুম ফুটুম করো না, হ্যাঁ, যা করার আমি একাই করে দিতে পারি। সেটা আজকে ছাত্র সমাজ, আজকে গণমাধ্যম, আজকে সমাজ মাধ্যম, আজকে সাধারণ আমজনতা এই গণ আন্দোলনের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাদের শক্তি থাকা সত্ত্বেও তারা শক্তির অপপ্রয়োগ করেনি। এটার জন্যে ক্ষমতাসীন শাসকের লজ্জা করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত এবং নির্দিষ্ট সময়ের ভেতরেই পদত্যাগ করা উচিত।
তারপরে দেখুন রামচন্দ্র যুদ্ধ করলো, সেই লঙ্কাকে বিজয় লাভ করলো। হ্যাঁ, সেই হনুমান বানরদের দিয়েই। হনুমান বানরদের কিন্তু খুব একটা বেশি শক্তি ছিল না, তারা বানর ছেড়ে নেই। তা আজকের যারা উপহাস করছেন যে 3000 লোক এসেছিল নাকি, নবান্ন অভিযান ছিল না, ছিল হাওড়া ব্রিজ অভিযান বলছে। হাওড়া ব্রিজ কোথাও সাঁতরাগাছি, এই অভিযান নাকি ছিল, মানে তারা পৌঁছাতে পারেনি, তার জন্য ইনসাল্ট করছে। এই যে বানর শ্রেণীর ছোট্ট একটা জাতিকে দেখে বিদ্রুপ করা হচ্ছে, তারা কিন্তু ব্যক্তিগতভাবে ওই নবান্নের ভেতরে বৈঠক করতে হয়েছে, প্রেস কনফারেন্স ওই ভেতরেই করতে হয়েছে। ওখানে কিন্তু প্রকাশ্যে এখনো মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না, কখন ঢুকেছে, কিভাবে ঢুকেছে, পেছন দিয়ে না সামনে দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। আমারও যদি আজকে বিশাল বড় ক্ষমতা থাকে, আমি একজন যোগী সন্ন্যাসী, কিন্তু আমি যদি অনৈতিক শক্তি প্রয়োগ করি, আমি যদি জনগণ জনার্দন প্রজাকে পীড়া দিতে থাকি, তাহলে পরমেশ্বর ভগবান শিবশঙ্কর তথা মহাবিষ্ণু নারায়ণ আমার পূজার্ঘ্য কখনোই গ্রহণ করবেন না। আমাদের শাস্ত্রে বর্ণনা আছে, যত্র জীব তত্র শিব সর্বং খল্বিদং ব্রহ্ম। আর এই ব্রহ্মস্বরূপ প্রজা, তারই সৃষ্টি শক্তি। রাজা যদি মনে করে আমি একটা হত্যাকর্তা হয়ে পড়েছি, জেনে রাখুন তার নিরাপত্তা দুদিন পরেই নষ্ট হয়ে যাবে। যেখানে আত্মসত্তার বলি হয়ে যায়, সেখানে কলি বিরাজ করে। পরীক্ষিত মহারাজের মাথায় কলি বিরাজ করেছিল, মানে পাপাত্মা। যখন তার ভেতরের আত্মসত্তা নষ্ট হয়ে যায়, ধর্মচ্যুতি ঘটে যায়, ধর্মের 4 পাদ আছে, অর্থাৎ পা আছে ছোট, হ্যাঁ, ধর্মের কয়েকটি অঙ্গ আছে, চরণ আছে, সেগুলো নষ্ট হয়ে গেলে সে আর রাজা থাকে না, সে পাপাত্মা বিশিষ্ট ইভিল সোল হয়ে যায়। আর সেই ইভিল সোল কখনোই রাজা থাকতে পারে না, আর সে কখনো পরমাত্মার কাছে আশ্রয় পেতে পারে না। সুতরাং সাবধান, প্রজাকে নিপীড়ন করা বন্ধ করো। আমাদের ভারতবর্ষের ইতিহাসে রামচন্দ্র থেকে শুরু করে রামকৃষ্ণ পর্যন্ত, বিবেকানন্দ পর্যন্ত যারা এসেছেন, তারা জনগণকে ভালোবেসে এসেছেন, তারা প্রজাদেরকে ভালোবেসে এসেছেন। সাধারণ ভক্ত জনগণকে ভালোবেসে তবেই তারা ভগবান এবং অবতার হয়েছেন। জেনে রাখো, যেখানে প্রজা বা সৃষ্টিকে অস্বীকার করা হয়, সেখানে ভগবান অস্বীকৃত হয়। আর তুমি তো কয়েক হাজার কিলোমিটারের একটা স্টেটের জনতার ভিক্ষা নিয়ে নেতা বা নেত্রী হয়েছ, কিন্তু তুমি অনৈতিক স্বৈরতান্ত্রিক পর্যায়ে চলছ, আর তুমি নিজেই নিজের বিপর্যয় ডেকে নিয়ে আসছো, অর্থাৎ প্রলয়। সাবধান, খেপিও না জনগণকে। আর তুমি তো অলরেডি সাধুচরণে অপরাধ করে বসেই আছো। আর এমন জায়গায় এই অপরাধ করতে করতে এমন কারোর পেছনে একটা কাঠি দিয়ে ফেললে, মানে হনুমানের লেজে যেমন আগুন দিয়ে ফেলেছিল, আগুন দিতে দিতে, হ্যাঁ, শ্রীলঙ্কার রাবণ যে বংশধররা বহু লোকের পেছনে আগুন দিয়েছে, আর আগুন দিয়েই তো স্বর্ণলঙ্কা হয়েছে। মানে সোনা দিয়ে একটা ঘর বা অলংকার বানাতে গেলে তো সেটাকে পোড়াতে হয়, মানে ওরা আগুন জ্বালানোর বিষয়টা ভালো বুঝতো। তা যে ওই আগুন জ্বালাতে জ্বালাতে এমন একজনের পেছনে আগুন দিয়েছে হনুমানের, সেই আগুনের লঙ্কা নষ্ট হয়ে গেছে। তাই এই ক্ষমতাসীন দলে আগুন দিতে দিতে প্রজাদের পেছনেও আগুন দিচ্ছে, আর কোথায় যে কোনভাবে কোথায় আগুন দিয়ে ফেলবে, আসল জায়গায় পড়বে, সেদিন কিন্তু একেবারে ধরাশায়ী হয়ে যাবে। তখন আর কারণান্বশায় বিষ্ণু বাঁচাতে পারবে না। সুতরাং সাবধান, এই সতর্কীকরণ জনগণের কণ্ঠস্বর থেকে প্রতীক স্বরূপ আমি বলছি, এবং আই অ্যাম টেলিং দ্য ইউনিভার্সাল ট্রুথ। এনি টাইম একটা বিপর্যয় ঘটে যেতে পারে। অনেকে বলবেন যে আপনি কি তাহলে থ্রেট করছেন? দ্যাট ইজ নট থ্রেট, নো থ্রেটিং। আমি এটা বলার চেষ্টা করছি যে থিঙ্কিংটার জন্য ঠিকঠাক জায়গায় থাকে, না হলে সবই নাথিং হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা আজকের এই আন্দোলনকে বিরোধিতা করেছেন, সরাসরি বলেছেন আমরা ওদের সাথে নেই, আমরা এক নই। তারা কারা? প্রশ্ন এসে যাচ্ছে। সে চিকিৎসক, জুনিয়র চিকিৎসকের একটা ভিডিওতে দেখছিলাম, একজন মহিলা চিকিৎসক, মানে একটা মেয়ে বলছে যে আমরা এই কোনো ডাক্তার দেইনি, আমরা ছাত্র সমাজকে চিনি না,
আমরা এখানেই আছি, আমরা কর্মসূচি বন্ধ করে দেবো, তার আন্দোলন আমরা করবো আগামী দিনকে অমুক দিন। তার মানেটা কি? তোমরা কারা? এখানে একটা ইগোইন্স কাজ করছে কি, নাকি কোনো ছলনা কাজ করছে? যারা এই দীর্ঘসূত্রিতা নিয়ে, লংজিভিটি নিয়ে, লেন্দি করে বিষয়টাকে সাইলেন্ট মুডে নিয়ে চলে যাবে। এই যে সাইলেন্ট মুডে যে আন্দোলনটা অনেকে করার চেষ্টা করছেন, এবং ছাত্র সমাজের আজকে সপক্ষে কোনো ঘোষণা করলেন না, বরং বিরোধিতা করলেন। আমার মনে হয় এখানে কোনো দীর্ঘসূত্রিতাকে অবলম্বন করে কেসটাকে পুরো ডিসমিস করতে চাইছেন আর ফোকাসে আনতে চাইছেন। দেখো, আমরা কিন্তু আন্দোলনের কিন্তু অংশগ্রহণ করেছি এবং মেয়েটির হয়ে বিচার চাইছি, বাট আমরা এরকম কিছু করতে চাই না। ওখানে আসলে এরা কোন পক্ষের লোক এটা কিন্তু বোঝা যাচ্ছে না। হতে পারে কোনো ক্ষমতাসীন দলের কোনো ইন্টারনাল কোনো ছেলেপুলেটা ঢুকে গিয়ে বলে তোমরা এইভাবে এগুলোকে মোটিভেট করো। না হলে কেন আজকে ছাত্র সমাজ কোনো বাপের সম্পত্তির জন্য সেখানে যায়নি? আজকে কেন তাই ছাত্র সমাজের সপক্ষে না গিয়ে বিপক্ষে, তাদেরও আন্দোলন বিপক্ষে গেল, তাদেরও আন্দোলন যে এই মেয়েটির বিচার চাই আমরা, এই বোনটি, তারাও বলছে এই মেয়েটি আমাদের বোন, আমাদের দিদিভাই চলে গেছে, আমরা তার সপক্ষে গিয়েই, শুধু মেয়েটি না, ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত নারীদের নিরাপত্তা নেই বা সাধারণ জনগণের নিরাপত্তা নেই, স্বাধীনতা খর্ব হয়ে যাচ্ছে, স্বতন্ত্রতা থাকছে না, তাদের প্রতীক হয়ে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে গণ আন্দোলনের ডাক দিয়েছি। এখানে সবাই আসবে, এটা কারো ব্যক্তিগত জিনিস নয়। এবং মূল বিষয়টি হচ্ছে গাছের মূলে জল ঢালা, তথা গাছের মূল সব উপড়ে ফেলা। বীজ বৃক্ষ সম্পূর্ণ শেকড় সহ উপড়ে না ফেললে আসল তথ্য পাওয়া যাবে না, তত্ত্বে পৌঁছানো যাবে না, সত্যও জানা যাবে না, উদ্ঘাটিত হবে না। কিন্তু এর মাঝখানে যারা আন্দোলন করছেন তারা শুধু মেডিকেল ডিপার্টমেন্টের থেকে ডিফারেন্টলি আন্দোলন করতে চাইছেন। তাহলে যেদিন রাত্রিতে ডাক দিয়েছিলেন কোনো একটা মেয়ে, সে কোন সম্প্রদায় ছিল, কিন্তু সবাই, সমস্ত রাজনৈতিক সম্প্রদায়ের লোক, বর্ণ ধর্ম সবাই কিন্তু সাড়া দিয়েছিল। শুধু সেখানে মহিলারা উপস্থিত ছিল না, ছেলেরাও ছিল। তাহলে এরপরে তারা কোনোদিন সহযোগিতা পাবে কি? যে সমস্ত ডক্টররা আজকে আন্দোলন করছেন, কিছু শ্রেণীর বলছেন, আমি সরাসরি যারা বলেছে তাদের কথা বলছি। এই তো আজকে একজন চিকিৎসকের কথা শুনছিলাম, সে তো ডাইরেক্ট বলেছেন যে সবাইকে এখানে যোগদান করা উচিত, যারা করছেন না তারা ভুল করছেন। অথচ একটা মহিলা ডাক্তার, মানে ওই আরজি করকে নিয়ে যারা আন্দোলন করছেন ওই স্পটে, তারাই বলেছেন একটা মেয়ে। তার মানে কি বোঝাচ্ছে? যে আপনারা সেপারেট করে দিচ্ছেন, তাহলে আপনারা আন্দোলন করুন। হ্যাঁ, 200 স্টুডেন্ট নিয়ে ওইখানে আরজি করে ধর্ণা দিন, দেখুন কি হয়। এই তো বছরকে বছর শিক্ষাক্ষেত্রে চাকরি হারিয়ে বসে আছে, 26,000 লোকের চাকরি চলে যাচ্ছে, 5,000 লোকের চাকরি চলে যাচ্ছে, ভুলভাবে টাকা পয়সা দিয়ে চাকরি পাচ্ছে, আসল লোকের চাকরি চলে যাচ্ছে। ওই রোদ বৃষ্টি ঝড়ে মামলা মোকদ্দমা করেও কোনো লাভ হচ্ছে না। কি হবে তাতে? কোনো সরকারে যায় আসে? কিছু এসে গেছে? যায়নি তো। তো সুতরাং বিষয়টি হচ্ছে, যারা সেপারেট করে নিচ্ছেন, আমার মনে হয় এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে, এটা কারা? আজকের ইউনিটি থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। এখন যদি মনে করে যে সমস্ত ছাত্র সমাজ ডাক দিয়েছে বা কারা ডাক দিয়েছে জানি না, কিন্তু যদি যায় আমরা প্রস্তুত থাকবো, এটা হতে পারতো। তো আজকে তো প্রমাণ হয়ে গেল। এই যে মীনাক্ষী বলে, আমি সেদিন মীনাক্ষী দেবী বলছিলাম, আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, সে ডিরেক্ট বলছে আমরা ওদের সঙ্গে নেই। আরে ভাই, তাহলে তুমি কার সঙ্গে আছো? আজকে অন্য দল বলবে ভাই তোমাদের সঙ্গে নেই, তাহলে তুমি কিসের জন্য আন্দোলন করছো? তোমার পতাকার জন্য, তোমার দলের জন্য? কিন্তু আমরা তো কোনো দলের জন্য আজকে আন্দোলন করছি না, মেয়েটির জন্য আন্দোলন করছি, সমাজের স্বতন্ত্রতার জন্য আন্দোলন করছি, স্বতন্ত্রতার জন্য আন্দোলন করছি। যে সরকার ক্ষমতায় যাবে তখন পরে দেখা যাবে, কারণ রাষ্ট্রপতি এর দায়িত্ব নেবেন। কোনো ব্যক্তি ওখানে উঠেই বলবেন না আমি চেয়ারে বসে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি। আমার মনে হয় যারা এই ধরনের বিরোধিতা করছেন তাদের ভেতরে অনেক ঘটনা রয়েছে, অনেক কিছু রয়েছে। এসব নিয়ে জনগণ, সাধারণ আমজনতাকে খুব সাবধান হতে হবে। হ্যাঁ, আর যারা এই ভুলটি করেছেন তারা ভুলটা ঠিক করে নিন, শুধরে নেন, না হলে পস্তাবেন, কিচ্ছু করার নেই। এই যেমন আজকে সাধারণ জনতা মারধরকে চলে এসেছে, ঠিক আছে, আলটিমেটলি তারা পরবর্তীতে কি স্টেপ নেবেন এটা তো তাদের ব্যাপার। এইভাবে যদি চলতে থাকে, লংজিভিটি হতে থাকে, একটা সময় দীর্ঘসূত্রিতায় গিয়ে কি হয়,
কিছুই হয় না, কিচ্ছু হয় না। দীর্ঘসূত্রিতা কোনো প্রাপ্তির মূলে চরম বাধা। জেনে রাখ, সাধনার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে বলা হয় সাধনার ক্ষেত্রে সব থেকে সাধকের চরম বাধা কোথায়? দীর্ঘসূত্রিতাতে। আজকে করছি না, থাক কাল কর, না ঠিক আছে ধরো, এই ব্যাপারটা। ধৈর্য ধরা এক জিনিস আর দীর্ঘসূত্রিতা আরেক জিনিস। এরা ধৈর্য ধরছে না, এরা দীর্ঘসূত্রিতার পথ অবলম্বন করে চলেছে। আর প্রটেস্ট মানে কি, আন্দোলন মানে কি, এসব শব্দগুলোর প্রকৃত ব্যাখ্যা জানতে হবে। আদারওয়াইজ যাদের এই শাব্দিক অর্থ, মর্মার্থ এগুলো জানা নেই, তারা কি করবে? কিচ্ছু করতে পারবে না। আর যাদের দূরদর্শিতা নেই তারা কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই হেলদোল করে দুলে গিয়ে, মানে সেদিন দুজনে দুলেছিল বনে, গানটার মতো হয়ে যাবে। হ্যাঁ, ওই কবে তুমি দুলেছিলে বনে, সেই স্মৃতিচারণ করতে করতে রবি ঠাকুরের এই গানের পরিভাষায়, আমি অবশ্য রবি ঠাকুরকে অশ্রদ্ধা করছি না, কিন্তু ওই যে কবে দুলেছিল, ওই এখনকার যে আন্দোলন এমনভাবে দুলছে, কোনো কোনো পার্টির লোক এরকমভাবে দুলছে, তো আগামীতে ভবিষ্যতে ওই রবি ঠাকুরের গান বাজানোর মতো করে বাজিয়ে দিতে হবে। সেদিন দুজনে দুলেছিল বনে, হয়ে গেল। তাই এই দোলাদুলি বন্ধ করে আসল আন্দোলনটা করুন, আসল প্রতিবাদী হন, আসল মেইন সেন্টারে, মেইন গাছের শেকড়ে হাত দিন, উপড়ে ফেলার চেষ্টা করুন। তবেই সমাজে একটা সুন্দর অবস্থা আসবে এবং তার মূল ধারক এবং বাহক যেন ছাত্র ছাত্রী হয় এবং আজকের শিক্ষাক্ষেত্র হয়, প্রকৃত অনেস্ট ব্যক্তি হয়, তাদের হাতেই, যুবক শ্রেণীর হাতেই, হ্যাঁ, যারা জ্ঞানী গুণী যুবক শ্রেণী, শিক্ষিত এবং মার্জিত, পবিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে, তাদের হাতেই সমাজ সংস্কারের দায়িত্ব দেওয়া হোক। তাহলেই যদি একটা সুন্দর রাষ্ট্র আমরা পেতে পারি, আদারওয়াইজ ভুগতে হবে, কিচ্ছু করার নেই।